নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলা পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে সোমনাথ, এবং আরো একবার ফুটবল ওয়ার্ল্ড কাপের ডেইলি শোতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আজকে রাতে এবং আগামী গতকাল রাতে যে সমস্ত ম্যাচেস, অবশ্যই গতকাল রাতে একটা অঘটন ঘটে গেছে। আমরা সকলে জানি স্পেন বনাম কেপ ভার্ডে ম্যাচে কেপ ভার্ডি সেই ঐতিহাসিক ড্র করেছে স্পেনের বিরুদ্ধে, এবং তারপর আজ ভোর রাতে যে কয়েকটা ম্যাচেস হয়েছে এবং এবং ইন্টারেস্টিংলি চারটে ম্যাচ এবং চারটে ম্যাচই ড্র হয়েছে। তো সেই নিয়ে নানা রকম আলোচনা তো করার আছেই, বাট পাশাপাশি আগামীকাল একেবারে ভোরে খেলতে নামছে আর্জেন্টিনা। ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেন ওপেন করতে চলেছে আর্জেন্টিনা। সো আর্জেন্টিনা ফ্যান্স, আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং কি মনে হচ্ছে, আপনারাও কি চাইছেন যে গতবারের যে ওয়ার্ল্ড কাপের যে ট্রেন্ডটা সেটাই ফলো করুক আর্জেন্টিনা, প্রথম ম্যাচে আটকে গিয়ে এবং তারপর আবার সেই উইনিং রানটা শুরু করুক, নাকি না চাইছেন যে এবার আর সেরকম কোন রকম রিস্ক নিতে চাইছেন না, একেবারে শুরু থেকেই ডমিনেন্স দেখা আর্জেন্টিনা, কারণ তারাই কিন্তু এবারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স, ট্রফি ডিফেন্ড করতে গেছে কিন্তু ইউএসএ তে। প্রথমে চলে যাবো সোমনাথের কাছে। সোমনাথ, কেপ ভার্ডে বনাম স্পেন, আমরা দেখলাম এটা অবশ্যই একটা স্কোর লাইনটা জাস্ট ইটস আ গোললেস ড্র, বাট আমরা জানি এটা ফুটবল ইতিহাসে অবশ্যই একটা রূপকথা হিসেবে লেখা থাকবে। একটা ম্যাচ কিন্তু নানা রকম ইন্সপিরেশনাল স্টোরি। সোমনাথ, ইউর থটস অন দিস স্পেন ভার্সেস কেপ ভার্ডে হিস্টোরিক ম্যাচ? একেবারেই কেপ ভার্ডের যদি ফুটবল ইতিহাসের কথা বলা হয়, সব থেকে স্বর্ণ দিন কিন্তু লেখা থাকবে আগামী গতকালের এই ম্যাচটাতে। এবং অবশ্যই অনেক সুন্দর সুন্দর স্টোরিজ আছে এই ম্যাচ থেকে। শুধু স্পেন 1 পয়েন্ট হারায়নি কেপ ভার্ডের কাছে, তাছাড়াও কিন্তু আমরা যদি এই ছোট্ট একটা দেশের কথা বলি, নর্দার্ন আফ্রিকান এই দেশ কেপ ভার্ডে, সেখানে কিন্তু গোলকিপার বলুন বা কেপ ভার্দের ক্যাপ্টেন তার কথা বলুন, সুন্দর সুন্দর স্টোরি আছে। একটা যদি আহ, একটু যদি ম্যাচটা ছুঁয়ে আমরা যাই, অবশ্যই স্টোরি গুলো বলার আগে, আহ সুন্দর ম্যাচ হয়েছে। স্পেন যে খুব খারাপ ফুটবল খেলেছে তা না, ডিফেন্সে কিন্তু তাদের ভালোই তারা ডিফেন্ড করেছে। মিডফিল্ডে অসাধারণ খেলেছিলেন পেড্রি, রড্রি, পাশাপাশি কিন্তু ফ্যাবিয়ান রুইস তিনিও যথেষ্ট ভালো খেলেছেন। যে আপ ফ্রন্টটা বা অ্যাটাকিং থার্ডটা সেখানে কিন্তু স্পেন বলতে পারেন আটকে গেছে। আমরা ওয়ারজাবালের মতো প্লেয়ার দেখেছি যারা ইউরোপে খুব ভালো খেলেছে। ইউরোতে যেটা স্পেন জিতলো এই ইউরো, সেখানে তার ভালো পারফরমেন্স ছিল। ফেরান টোরেস কিন্তু গতকালের ম্যাচে খুবই খারাপ পারফরমেন্স করেছে। লাস্টের দিকে একটা সুবর্ণ সুযোগ ছিল লাস্ট মোমেন্টে এবং গোল করে স্পেনকে জিতিয়ে দেওয়ার, সেই শটটাও বার পোস্টে লাগে। পাশাপাশি গ্যাভিকে লেফট উইং এ খেলানোর একটা চেষ্টা ছিল আহ লুইস দে লা ফন্তের, কিন্তু সেটা কাজে সেরকম ভাবে আসেনি। আউট অফ পজিশন খেলাতে গ্যাভিও কিন্তু কোথাও না কোথাও সেই ঠিকঠাক পারফরমেন্স দিতে পারেনি। বাট অপরদিকে আমরা বেশি অবশ্যই কথা বলবো কেপ ভার্ডের, কারণ যে গোলকিপারটা যদি কথা বলেন আপনারা, ভোজিনহা অসাধারণ গোলকিপিং, অসাধারণ রিফ্লেক্স। প্রথমার্ধে যেই 3-4টে সেভ তিনি করেছেন, আমার মনে হয় যে একেবারে ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। এবং খেলার পারফরমেন্স একদিকে, প্রফেশনাল প্লেয়ার তারা ভালো, তারা খেলবেই, কিন্তু তার যে ব্যাক স্টোরিটা সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। জাস্ট কিছু বছর আগে তার বাবা প্রয়াত হয়। ছেলের এই অদম্য সাহসের একটা সাহসী পারফরমেন্স দেখতে পারলেন না তার বাবা। অবশ্যই হয়তো উপর থেকে নজর রাখছে ছেলের উপরে, কিন্তু পাশাপাশি যদি আমরা ভোজিনার মায়ের কথা বলি, তিনিও কিন্তু আসতে চেয়েছিলেন ছেলের খেলা দেখতে ইউনাইটেড স্টেটসে, বাট টাকার কারণে, ফাইন্যান্সিয়াল কারণে কিন্তু তিনিও আসতে পারেননি, এবং অবশ্যই ভিসা কারণও ছিল। তো এইটা খুবই ইমোশনাল একটা স্টোরি। ম্যাচের শেষে ভোজিনা আহ, আহ, যখন ইন্টারভিউ দিচ্ছিলেন সংবাদ মাধ্যমে, তিনি কিন্তু এই জিনিসটা বলেছিলেন ঠিক। এবং তিনি কেঁদেই ফেলেছিলেন। তো এরকম স্টোরি দেখার জন্যই আমার মনে হয় যে এই 48 দেশের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা কোথাও না কোথাও অ্যাবসলিউটলি। ভালো লাগে। এই 48 দেশের ফরম্যাটে ওয়ার্ল্ড কাপ চলতে থাকুক, যাতে আমরা এরকম স্টোরিজ আরো পেতে পারি। পাশাপাশি ওই আরেকটা প্লেয়ারের কথায় ছুঁয়ে যাব, তারপরেই শেষ বাট করে দেবো। সোমনাথ, আমার কোথাও কি হুম। মনে হয় এই যে একটা ডিবেট উঠছিল, অনেক তারকা এবং অনেক ফর্মার প্লেয়াররা একটা কথা বলছিল যে 48টা দেশে ওয়ার্ল্ড কাপ হয়তো ভ্যালিড নয়। অনেকে বলছিল যে এটা জাস্ট সংখ্যা বাড়ানোর জন্য এই ওয়ার্ল্ড কাপ, কিন্তু কোথাও গিয়ে কেপ ভার্ডে কিন্তু প্রমাণ করে দিল যে কেপ ভার্ডে এরকম নানান দেশ যারা এবারে ওয়ার্ল্ড কাপে প্রথমবার ডেবিউ করছে, তারা কিন্তু শুধু পার্টিসিপেন্ট হিসেবে গেছে তা কিন্তু নয়, তারা শুধু সংখ্যা বাড়াতে যায়নি, তারা কিন্তু বুক চিতিয়ে লড়াই করতে গেছে, সেটাই প্রমাণ করে দিল কেপ একদম। ভার্ডে। তুমি আই থিঙ্ক মোস্ট লাইকলি ডিফেন্ডার পিকো লোপেজের কথাটাই বলছো, একেবারেই তাই। কেপ ভার্ডের জনসংখ্যার কথা জাস্ট ভাবো, 5,25,000-এর একটু বেশি। কেউ কি ভেবেছিল যেই স্পেন, যাকে আমরা ওয়ান অফ দ্য ফেভারিট ধরছিলাম খাতায় কলমে, সেই স্পেন ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আটকে যাবে এই কেপ ভার্ডের কাছে? কারণ এই কেপ ভার্ডে যে 26 জন প্লেয়ার, তাদের মধ্যে প্রায় 16 জন প্লেয়ার কিন্তু বাইরের দেশের ডুয়াল সিটিজেনশিপ প্লেয়ার। কারণ কেপ ভার্ডেতে সেরকম প্রফেশনাল খুব উচ্চমানের লিগ হয় না যতটা ইউরোপের অন্যান্য দেশে হয়। কেপ ভার্ডে
আফ্রিকার ছোট্ট একটা দ্বীপপুঞ্জ। এবং এই পিকো লোপেজের কথাই ভাবুন না, 2019 সালে তাকে যখন প্রথমবার জাতীয় দলে খেলার জন্য ইনভিটেশন পাঠানো হয়, তাকে পাঠানো হয়েছিল লিঙ্কডইনের থ্রু দিয়ে পর্তুগিজ ভাষায়। তিনি ভাষাটা না বুঝতে পেরে তিনি ভেবেছিলেন স্ক্যাম, সে কারণে ইগনোর করে গেছিলেন। 9 মাস বাদে আবার তাকে কিন্তু ইনভিটেশন পাঠানো হয় ন্যাশনাল টিমে খেলার জন্য, এবং তারপর তিনি দেখে বিশ্বাস করেন যে হ্যাঁ, এটা তো দেশের কল। তখন তিনি সেই ইনভিটেশন অ্যাকসেপ্ট করে নেন, দ্য রেস্ট ইজ হিস্ট্রি। গতকাল ঠিক যেমন সোমনাথ বললো ভজিনার কথা, ঠিক তেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই ডিফেন্ডার পিকো লোপেজেরও। তারও অনবদ্য শেষের দিকে একটা ওয়ারজাবল একটা ব্লক, যেটা হয়তো এই স্কোর লাইনটা 0-0 রাখতে সাহায্য করেছে কেপ ভার্ডেকে। আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপ আমরা এরকম আরো অনেক কেপ ভার্ডের স্টোরি দেখবো, বা আমরা দেখতে চাই আপকামিং ম্যাচেস গুলোতে এই ওয়ার্ল্ড কাপে। বাট অ্যাডিশনালি সোমনাথ, এশিয়ান টিমসের পারফরমেন্স নিয়ে কি বলবে? কারণ ইন্টারেস্টিংলি এশিয়ান টিমস আর স্টিল আনবিটেন এট দিস ওয়ার্ল্ড কাপ। আমরা যদি কোরিয়ার সেই পারফরমেন্স দেখি, যে কামব্যাক উইন এগেইনস্ট চেক রিপাবলিক, দেন জাপানের সেই কামব্যাক ফ্রম বিহাইন্ড, দেন ইকুয়ালাইজার অলমোস্ট ইন দ্য ডাইং মিনিট এগেইনস্ট নেদারল্যান্ড, 2-2 গোলে ড্র, এবং সৌদি আরবিয়া এবং ইরান তারাও ড্র করেছে। এশিয়ান টিমসরা তো বেশ ভালোই লড়াই করছে বিশ্বমঞ্চে। ভালো লড়াই করছে, এবং পাশাপাশি কোথাও না কোথাও ওই গ্যাপটা, যে ভালো দল টপ টায়ার টিমস এর সঙ্গে যে এশিয়ান দলের যে একটা গ্যাপ, সেটাও ক্রমশ কিন্তু কমে আসছে। আপাতত প্রথম কিছু ম্যাচ গুলো দেখে তো তাই লাগছে। জাপানের কথা যদি বলো, অবশ্যই তারা আমার মনে হয় যে এটা এক্সপেক্টেডই ছিল যে জাপান ঠিক না ঠিক আটকে দিতে পারে নেদারল্যান্ডস কে। আমরা জাপানকে আগেও দেখেছিলাম যে এরকম অনেক টিমদেরকে হারাতে। এই জাস্ট ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার কিছুদিন আগে তারা ব্রাজিলের বিরুদ্ধে ফ্রেন্ডলি খেলেছিল, সেখানে তারা ব্রাজিলকে হারিয়েছে। এবং নেদারল্যান্ডস এর বিরুদ্ধে কিন্তু একটা অসাধারণ পারফরমেন্স ছিল। দুবার তারা পিছিয়ে গেছিল, দুবারই কিন্তু তারা কামব্যাক করেছে, এবং লাস্ট যে গোলটা, সেকেন্ড গোলটা জাপান যেটা করেছে, সেটা একদম ডাইং মিনিটসে। সো এই নেভার ডাই অ্যাটিটিউড একটা ফ্রম জাপান। জাপানের মতো একটা দেশ এমন না যে প্রচুর লম্বা চওড়া প্লেয়ার ফিজিক আছে তাদের, এমন কিছু কিন্তু নয়। তাদের যেরকম এশিয়ান চেহারা হয়, আমাদের মতনই চেহারা, সেইটা নিয়ে কিন্তু তারা একদম লড়ে গেছে। এবং এটা একদিনে হয়নি, বছরের পর বছর পরিশ্রমে হয়েছে। তাদের একটা ইউনিক প্ল্যান আছে যে 100 বছরে তারা ফিফা ওয়ার্ল্ড কাপ জিতবে, এরকম একটা প্ল্যান তারা শুরু করেছিল 90-এর দশকে। এবং সেটা কোথাও না কোথাও আমরা দেখছি যে কার্যকারিতা কিন্তু পাচ্ছে। এবং আমার মনে হয় 100 বছরও ওয়েট করতে হবে না জাপানকে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ তোলার জন্য, যেভাবে যেই গতিতে এখন তারা এগোচ্ছে। অবশ্যই ম্যাচটার কথা যদি বলতে হয়, আহ, আহ, বলতে প্রথম হাফটা অনেকটা বোরিং ছিল, কেউই গোল করেনি। সেকেন্ড হাফটা যারা যারা জেগে খেলা দেখেছেন, আমার মনে হয় যে তাদের জন্য একটা জ্যাকপট। অসাধারণ সেকেন্ড হাফ হয়েছে। এবং জাপান, এটা জাস্ট আমার মনে হয় জাপানের মতো টিমের জন্য শুরু। এবং এশিয়ার প্রত্যেকটা দলের যদি কথা বলতে হয়, সাউথ কোরিয়া দারুণ ফুটবল খেলেছে, ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্যাক্ট এই আপাতত আমরা যে কটা ম্যাচ দেখলাম। তারপরে আমরা যদি সৌদি আরবিয়ার কথা বলি, এই আগের রাতেই কিন্তু তারা তাদের সেই উরুগুয়েকে, নেভার সে ডাই অ্যাটিটিউড, একেবারে শেষ মিনিটে গিয়ে সেই উইনার। একদম একদম, এবং যেভাবে তারা গোলটাকে সেলিব্রেট করছিল, সেটা কিন্তু দেখার মতো ছিল, যেন তারা ওয়ার্ল্ড কাপ জিতে গেছে। খারাপ ভাবে না, বাট অবশ্যই এরকম একটা গোল ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে, তাদের প্রথম গোল, এগুলো কিন্তু ম্যাটার করে। প্রথম গোল, প্রথম পয়েন্ট, এগুলো কিন্তু এরকম মানে এইসব কাতারের মতো দেশের জন্য খুব বেশি ম্যাটার করে। এইসব থেকে এনার্জি পেয়ে, এসব থেকে কনফিডেন্স পেয়ে কিন্তু তারা আগামী ম্যাচেও ভালো খেলবে। পাশাপাশি আজকে ইরান আর নিউজিল্যান্ডেরও ম্যাচ ছিল, দুটো এশিয়ান দলের, বেশি কিছু বলার নেই, ভালো ম্যাচ হয়েছে, এন্ড টু এন্ড ম্যাচ হয়েছে। এবং যেটা আমরা লাস্ট সৌদি আরবিয়ার কথা বলছিলাম, সেখানেও কিন্তু আপনারা দেখেছেন যে অসাধারণ একটা গোল করে কিন্তু তারা উরুগুয়েকে আটকে রেখেছে। এবং একদম শেষের দিকে, খেলার শেষের দিকে উরুগুয়ে শুধু লং রেঞ্জের ট্রাই করছিল, ভালভার্ডে বলুন, তাদের বাকি প্লেয়াররা বলুন, এবং সেই লং রেঞ্জারেরই এফেক্টে কিন্তু গোলটা হয়েছে, যেটা ম্যাক্সিমিলিয়ানো আরাউ যে গোলটা করেছে উরুগুয়ের হয়ে, সেটাও কিন্তু একটা লং রেঞ্জের শট ছিল একজনের, সেটা রিবাউন্ড খেয়ে কিন্তু তিনি বলটা লাস্টে জালে জড়িয়ে দেন। বাট অ্যাগেন, হিউজ রেজাল্ট ফর দ্য এশিয়ান টিমস। এবং আশা করি এই যে এই ধারাবাহিক পারফরমেন্স তারা এর পরের ম্যাচগুলোতেও দিতে থাকবে। একেবারেই তাই। এবং অবশ্যই আমার মনে হয় আরো একটা বেস্ট পারফরমেন্স হচ্ছে এখনো পর্যন্ত আই থিঙ্ক অস্ট্রেলিয়ার পারফরমেন্সটা, বিটিং টার্কি, যে টার্কিতে বেশ ইউরোপের বেশ ভালো ভালো ক্লাবে খেলার প্লেয়ার রয়েছে, সেই টার্কিকে 2-0 হারিয়ে দেওয়া বেশ ইমপ্রেসিভ ফ্রম অস্ট্রেলিয়া অ্যাজ ওয়েল। আমরা আশা করছি আপকামিং ম্যাচেস গুলোতে এরকম এশিয়ান টিমসরা এরকম কিন্তু লড়াইটা ঠিক চালিয়ে যাবে এবারের ওয়ার্ল্ড কাপে। এবার ঠিক যেমন এশিয়ান টিমসদের আমরা দেখছি ভালো পারফরমেন্স, ঠিক তেমন উল্টো দিকে ইউরোপিয়ান টিমসদেরকে আমরা স্ট্রাগল করতে দেখছি, যেটা আমাদেরকে একটু হলেও অবাক করছে। সোমনাথ, এটা কি কোথাও কি আমাদেরকে মনে করাচ্ছে গত বছরের ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা, যেখানে আমরা দেখছিলাম প্লেয়ারদেরকে স্ট্রাগল করতে সেই এক্সট্রিম হিট অ্যান্ড কন্ডিশন, সেই এক্সট্রিম টেম্পারেচারসে। তো এই যে ইউরোপের পারফরমেন্স তুমি যদি দেখো, এক দুটো ম্যাচ বাদে আমরা যদি দেখি, স্পেন স্ট্রাগল করলো, বেলজিয়াম স্ট্রাগল করলো, এর আগে টার্কি হেরেছে অস্ট্রেলিয়ার কাছে। তোমার কি থটস এটা নিয়ে? কোথাও গিয়ে কি সেই এক্সট্রিম টেম্পারেচার কন্ডিশন
এরপর নরওয়ে খেলবে আমরা জানি। আমরা কি একই রকম ভাবে দেখতে পারি বাকি ইউরোপিয়ান টিমদেরকেও স্ট্রাগল করতে একটু ইউএস এর মাটিতে? নরওয়ের অনেক প্রবলেম হবে, মানে আমরা প্র্যাকটিস সেশনের ইমেজেসও কিছু দেখছিলাম, তারা আইস প্যাক লাগিয়ে প্র্যাকটিস করছিল, তো তাদের অবস্থাটা খুবই শোচনীয়। এবং পাশাপাশি আমরা এই ক্লাব ওয়ার্ল্ড কাপের একটা রিক্যাপও দেখতে পারি, যেখানে প্রথমে রিয়াল মাদ্রিদ আল হিলালের খেলা হয়েছিল, সেখানেও কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকটাই স্ট্রাগল করেছিল এগেনস্ট আল হিলাল। এমনি যদি স্পেনে খেলা যদি হতো বা অন্য জায়গায় খেলা হতো, তাহলে তো কোনো কম্পিটিশনে কোনো প্রশ্নই থাকতো না, বাট যেহেতু এই গরমে তারা হ্যাবিচুয়েটেড না, সেই জন্য হয়তো প্রবলেম হচ্ছে। বাট যেরকম ক্লাব ওয়ার্ল্ড কাপে পরের দিকে পরের স্টেজেসে গিয়ে আর সেরকম কারোর প্রবলেম হয়নি, মোটামুটি ফার্স্ট বেস্ট খেলাই হয়েছে। আমার মনে হয় যে এই যে স্টার্ট যেহেতু হলো ওয়ার্ল্ড কাপটা, গ্রুপ স্টেজেসে একটুখানি হয়তো স্ট্রাগল করছে ইউরোপিয়ান টিমসরা। যখন হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ওই 2 সপ্তাহ 3 সপ্তাহ কেটে যাবে, তারপরে আমার মনে হয় যে আর এই প্রবলেমটা হবে না। বাট হ্যাঁ, অনেক এরকম দেশ আছে, স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, নরওয়ের কথা আমরা বললাম, তারা প্রবলেম ফেস করতে পারে। অপর থেকে সুইডেন আবার অনেক ভালো খেলছে, তারা মোটামুটি হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, কারণ সুইডেন অনেকদিন আগে ইউনাইটেড স্টেটসে চলে এসেছিল প্র্যাকটিস করার জন্য। তো এইগুলো টুকটাক ফ্যাক্টর তো অবশ্যই লাগে কাজে। বাট আমার মনে হয় যে এই এরকম একতরফা খেলা বা এই যে আমরা আহ, এই কম্পিটিশনটা দেখতে পাচ্ছি বিটুইন লোয়ার র্যাঙ্ক টিমস এন্ড হায়ার র্যাঙ্ক টিমস, এটা যত ওয়ার্ল্ড কাপটা এগোবে তত আমার মনে হয় যে কমে আসবে। এবং পাশাপাশি আরেকটা দারুণ জিনিসও আছে, এই উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর কথা আমরা যে বলছি, তিনি কিন্তু প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্লেয়ার হলেন যিনি ফিফা ওয়ার্ল্ড কাপে গোল করেছে। আসলে আসলে তার বাবা, সরি নট বাবা, হাউ তার ইজ দ্য দাদু কানেকশন? কিন্তু, হ্যাঁ, এক্স্যাক্টলি, কানেকশনটা কি হবে? হ্যাঁ, তার দাদু কিন্তু গোয়ার বাসিন্দা ছিল, যতটুকুনি জানা যাচ্ছে তার দাদু গোয়ার বাসিন্দা ছিল। তারপরে তারা ফ্যামিলি গিয়ে গিয়ে উরুগুয়েতে সেটেলড হয়, এবং তারপরেই এরকমই। তো এই একটা কানেকশন আছে ম্যাক্সিমিলিয়ানো আরাউজোর, যদিও শরীর দেখে নাম দেখে সবকিছু দেখে কোনো মনে হয় না যে ইন্ডিয়ান কানেকশন আছে, বাট স্টিল কোথাও না কোথাও কানেকশন তো আছে টেকনিক্যালি। সো নিশান ভেলুপিলাই, দেন মুথুস্বামী, সরপ্রীত সিং যিনি নিউজিল্যান্ডের হয়ে ইরানের বিরুদ্ধে আজকে নাম্বার 10 হিসেবে খেলেছেন, এবং অবশ্যই আরেকটি প্লেয়ার আরাহো ওয়ান স্টেপ বেটার, হ্যাজ স্কোর্ড আ গোল অ্যাজ ওয়েল, ফার্স্ট ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার টু স্কোর আ গোল এট দ্য ওয়ার্ল্ড কাপ। সো অসাধারণ অসাধারণ, এরকম স্টোরি আমরা রোজ দেখতে চাই এবার ওয়ার্ল্ড কাপে। ঠিক যেমন আমরা বলছিলাম যে এই এক্সট্রিম হিট কন্ডিশন অবশ্যই ইম্প্যাক্ট করছে ইউরোপিয়ান টিমদেরকে। সেই কারণে কিন্তু ফিফা নিয়ে এসছে হাইড্রেশন ব্রেক, কিন্তু এই হাইড্রেশন ব্রেক নিয়ে কিন্তু এবার একটা নতুন বিতর্ক শুরু হয়েছে, কারণ ফর্মার প্লেয়ার্সরা, অনেক হেড কোচেসরা কিন্তু এই হাইড্রেশন ব্রেকের এগেনস্টে। তারা বলছে যে 30 সেকেন্ড টু 1 মিনিট হাইড্রেশন ব্রেক ইজ ওকে, বাট 3 মিনিট হাইড্রেশন ব্রেক ইজ আননেসেসারি ইন ফুটবল। জার্গেন ক্লপ তো অলরেডি বলেই বসেছেন যে এই 3 মিনিট হাইড্রেশন ব্রেকটা কোথাও গিয়ে একটা নদী, একটা চলন্ত নদীর মাঝখানে ড্যাম বানিয়ে দিলে ঠিক যেমন নদীর ফ্লোটা ডিস্টার্ব হয়, ঠিক তেমন ম্যাচের মোমেন্টামটাকে ডিস্টার্ব করছে। আর সত্যি আপনারা যদি নোটিস করেন, এই ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট 6 থেকে 7টা ম্যাচ বা তারও বেশি কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছে হাইড্রেশন ব্রেকের পরই ম্যাচের রং পাল্টে যাচ্ছে। বড় এক্সাম্পল, ব্রাজিল ভার্সেস মোরক্কো ম্যাচ। মোরক্কো এগিয়ে গিয়েছিল হাইড্রেশন ব্রেকের আগে, হাইড্রেশন ব্রেক যখন হলো, অ্যানচেলোটি তার ছেলেদেরকে ডেকে নিয়ে ট্যাকটিক্যাল ডিসকাশন করলো, এবং তার ঠিক 6 মিনিট বাদে ব্রাজিল ম্যাচে ফিরলো ভিনিসিয়াসের সেই অনবদ্য একটা গোলে। ঠিক এরকম অস্ট্রেলিয়া বনাম টার্কি ম্যাচও একই। আপনি যদি কোরিয়া চেক রিপাবলিক ম্যাচটা দেখেন, সেরকম এরকম প্রায় 6 থেকে 7টা বা তার থেকেও বেশি ম্যাচে দেখা যাচ্ছে হাইড্রেশন ব্রেক, যেটা এবারের ওয়ার্ল্ড কাপে দেওয়া হচ্ছে একটা 22 মিনিটে প্রথম অর্ধে, আরেকটা দেওয়া হচ্ছে 66 থেকে 67 মিনিটে দ্বিতীয় অর্ধে দেওয়া হচ্ছে। এই হাইড্রেশন ব্রেক কি শুধুই সত্যি প্লেয়ারদের ওয়েলফেয়ারের জন্য, নাকি কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট? এই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ এবারের আমেরিকাতে ফক্স স্পোর্টস টিভির অ্যাডভার্টাইজমেন্ট কমার্শিয়ালাইজেশনের জন্য কিন্তু এই হাইড্রেশন ব্রেকে দেখানো হচ্ছে। 3 মিনিটের মধ্যে 2.5 মিনিট কিন্তু কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হচ্ছে। তো এর বিরোধিতা কিন্তু করছে অনেকেই, ফর্মার প্লেয়াররা বা কোচেরা অনেকেই বলছে যে ফুটবলটাকে এতটা কমার্শিয়ালাইজ করা উচিত না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফুটবল ইজ ফর ফ্যান্স, ফিফা ওয়ার্ল্ড কাপ ইজ ফর ফ্যান্স। তো কোথাও গিয়ে যেন এটা লং রানে গিয়ে ইম্প্যাক্ট না ফেলে, ফুটবলের ইন্টারেস্ট না কমিয়ে দেয়, সেটার জন্য এখন থেকে কিন্তু সতর্ক বার্তা দিচ্ছে অনেক ফর্মার প্লেয়ার্স বা কোচেসরা। তো দেখা যাক এরকমই হাইড্রেশন ব্রেক আরো কয়েকটা ম্যাচের রং পাল্টে দেয় কিনা এবারের ওয়ার্ল্ড কাপে। সো এই ছিল আমাদের গতকাল বা আজকে সকালের ম্যাচগুলো নিয়ে আমাদের এই রিভিউ। এবার উই উইল লুক ফরওয়ার্ড টু দ্য আপকামিং গেমস, এবং অবশ্যই ফ্রান্স বনাম সেনেগাল তো রয়েছেই। ফ্রান্স গত দুবারের ফাইনালিস্ট, কিন্তু আগে আমাদের মনে হয় কথা বলতে হবে আর্জেন্টিনাকে নিয়ে। সো ফাইনালি আফটার দ্য ওয়েট ইজ ওভার, এবার আর্জেন্টিনা মাঠে নামছে ওয়ার্ল্ড কাপে, অপোনেন্ট আলজেরিয়া। সোমনাথ, কি মনে হয় কিরকম চ্যালেঞ্জ ফেস করতে পারে এই আর্জেন্টিনা? লিওনেল মেসিকে পুরো 90 মিনিট খেলতে দেখছো, এমিলিয়ান মার্টিনেজ ইজ অলসো ব্যাক। সো কি এক্সপেক্ট করছো আলজেরিয়া থেকে?
পেন অ্যান্ড পেপারে তো অবশ্যই আর্জেন্টিনা ধারে ভারে সব দিক থেকে এগিয়ে। পেন অ্যান্ড পেপার বলো বা রিসেন্ট ফর্ম বলো, আর্জেন্টিনা এই ওয়ার্ল্ড কাপে আসছে নাম্বার ওয়ান র্যাঙ্ক দেশ হিসেবে, সেই হিসেবে বলো। এবং আর্জেন্টিনার যদি কথা বলতে হয়, কোনো অঘটন আগে কোনো অঘটন না ঘটলে প্রবলেম হওয়ার কথা না। এবং আর্জেন্টিনার যে প্লেয়াররা বা আর্জেন্টিনা যেই ধরনের দেশে খেলে, সেখানেও কিন্তু প্লেয়াররা খুবই ফিজিক্যাল ফুটবল খেলে এবং এরকম ওয়েদারের সাথে কিন্তু তারা মোটামুটি অ্যাকাস্টাম। তাহলে ইউরোপিয়ান দেশে যেই প্রবলেম গুলো হচ্ছে, আমার মনে হয় না আর্জেন্টিনা সেই জিনিসটা ফেস করবে। ব্রাজিলও ইনফ্যাক্ট করেনি প্রবলেমটা ফেস। খুব সো একটা সেই না। দিক থেকে তো, হ্যাঁ, তো সেই দিক থেকে তো আহ, অসুবিধা হবে না। বাট অ্যাগেন যেরকম সৌদি আরেবিয়ার এগেনস্টে হয়েছিল একটা আপসেট, টুর্নামেন্টের রিদমটা ধরতে হয়তো একটু টাইম লেগে গেছে, সেই জিনিসটার জন্য একটা আপসেট হতে হয়েছে সৌদি আরেবিয়ার এগেনস্টে কাতারে। কিন্তু আমার মনে হয় না আর্জেন্টিনার ক্ষেত্রে এই জিনিসটা হবে, কারণ তাদের যদি তুমি রিসেন্ট ফর্ম দেখো, তারা লাস্ট কবে যে হেরেছে একটা ম্যাচ, সেটা কিন্তু চোখে পড়ছে না। সম্ভবত ইকুয়েডরের কাছে তারা হেরেছিল সেই ঠিক। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে একটা ম্যাচে। তারপর মনে হয় না আর্জেন্টিনা হেরেছে, এবং এটাই হচ্ছে তাদের স্ট্রং পয়েন্ট, যে এই ধরে কনসিস্টেন্ট পারফরমেন্স ম্যাচের পর ম্যাচ এগেনস্ট ডিফারেন্ট অপোনেন্টস, উইক অপোনেন্ট, স্ট্রং অপোনেন্ট, সমস্ত অপোনেন্টের এগেনস্ট আর্জেন্টিনা খেলেছে। কিন্তু এই যে না হারাটা, হারবো না আমরা, হয়তো ড্র হতে পারে ম্যাচ, হয়তো আমরা জিততে পারি, কিন্তু আমরা হারবো না, এটাই কোথাও না কোথাও আর্জেন্টিনাকে স্ট্রং বানায়। এবং তারা তাদের যে বিশ্বজয়ী টিমটা সেটাকে ধরে রেখেছে মোটামুটি। তার সাথে সাথে কিছু নতুন এডিশনও আছে, নিকো পাজের মতো প্লেয়ার, ইয়াং সুপারস্টার, তারা আসছে। এবং নিকো পাজ এই ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা ব্রেক থ্রু অর্ক। প্লেয়ারও হতে পারে। একেবারেই তাই, এরা দুজন কিন্তু চমক দিতেই পারে। অবশ্যই অ্যানেল ডিমারিয়া তিনি নেই, তিনি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তার জায়গায় হয়তো আমরা একটা নতুন অ্যানেল ডিমারিয়া নিকোবাসের রূপে দেখতে পারি। বাট দেখা যাক, আর্জেন্টিনা আমার মনে হয় যে ম্যাচটা জিতেই বিশ্বকাপের অভিযান শুরু করবে। অ্যাবসলিউটলি। এবং আর্জেন্টিনার প্রবাবল লাইন আপনি যদি কথা বলতে হয়, আমার মতে বলে অবশ্যই গোলে তো এমিলিয়ানো মার্টিনেজ তিনি শুরু করছেন, এবং তিনি ওয়ান অফ দ্য কি মেম্বার অফ দিস টিম বলতে গেলে। তিনি অনেকে বলে না যে গোলকিপার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এমিলিয়ানো মার্টিনেজের মতন গোলকিপার সত্যি ইম্প্যাক্ট ফেলে দলের পারফরমেন্সে। ডিফেন্স লাইনটা বলেন যদি, তাহলে অবশ্যই আমার কোথাও গিয়ে মনে হয় রোমেরো তিনি স্টার্ট করবেন, এবং তার সাথে কুটি রোমেরো, এবং কুটি রোমেরোর সাথে আমার মনে হয় দায়িত্ব সামলানো অবশ্যই ওটা মেন্ডি। তার ৩৮ বছর বয়স হয়তো ঠিকই, তিনি গতকাল প্রেস কনফারেন্সে এসেছিলেন লিওনেল স্ক্যালোনির সাথে। তিনি দায়িত্ব সামলাবেন কুটি রোমেরোর সাথে। ব্যাক লাইনে ২ সেন্টার ব্যাক। রাইট ব্যাকে এই মুহূর্তে তো মনে হচ্ছে মলিনা, কারণ তার ওয়ার্কলোডটা তিনি বেশ ভালো নিতে পারেন। অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি আপনারা অনেকে খেলতে দেখেছেন তাকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোকে নিয়ে একটু হালকা ডাউট আছে, তো কোথাও গিয়ে লিজান্ড্রো মার্টিনেজকে যদি খেলতে দেখেন, খুব একটা অবাক হওয়ার কিছু নেই। আমরা জানি যে লিজান্ড্রো মার্টিনেজ ইজ আ লেফট ফুটেড সেন্টার ব্যাক, তো সেটাকেই তিনি তাকে হয়তো ইউটিলাইজ করতে পারেন লেফট ব্যাক পজিশনে। মাঝমাঠটা তো বেশ সলিড, রড্রিগো ডিফল অ্যাজ আ সিডিএম, ২ সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার এবং এনজো ফার্নান্ডেজ ইন মাই ওপিনিয়ন। আর সামনের দিকে অবশ্যই এক প্রান্তে একদিকের উইং এ লিওনেল মেসি, মাঝখানে স্ট্রাইকার হিসেবে উইলিয়ান আলভারেজ বা লটারো মার্টিনেজ, আরেকটা দিকে উইঙ্গার হিসেবে হয়তো উইলিয়ান আলভারেজ। সোমনাথ, এটাই দেখছো প্রথম একাদশ, নাকি না কোনো বদল তুমি আনতে চাও? একদম কাছাকাছি এরকমই একাদশ, আনটিল এন্ড আনলেস 4-4-2 ফরমেশনে খেলেন স্ক্যালোনি। কারণ গত বছর ওয়ার্ল্ড কাপে কিন্তু আমরা দেখেছি ডাবল স্ট্রাইকারে, যেখানে লাউটারো মার্টিনেজ এবং হুলিয়ান অ্যালভারেজ একসাথে খেলেছে। বাট ফরমেশনটা যদি ধরে রাখতে হয়, আমার মনে হয় যে তুমি 4-2-3-1 যেরকম বললে, এটাই বেটার ফর আর্জেন্টিনা। এবং দেখা যাক কিরকম ম্যাচ উপহার দেয় আর্জেন্টিনার এই টিম। টিম তো অন পেপার খুবই স্ট্রং লাগছে। আর এই টিমের ইউএসপি হলো যে ফাইটিং মেন্টালিটি, যে ম্যাচের শুরুতেই তেতে থাকা। তারা যদি স্কিলফুলিও না পারে আর্জেন্টিনা, তাহলে কিন্তু তাদের যে ফিজিক্যাল প্রেজেন্স, তারা যে ফিজিক্যাল ফুটবলটা একদম। খেলে, সেখানে কিন্তু অপোনেন্টদেরকে দমিয়ে দেয় আর্জেন্টিনার এই দল। এবং অনেক স্পেশাল হয়তো একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে বা একটা খুব ভালো টিম লাগবে এই আর্জেন্টিনা টিমটাকে আটকাতে গেলে। বাট আগেন সবকিছু ঠিক হয় যে কিভাবে একটা দল টুর্নামেন্টটা শুরু করছে। যদিও আর্জেন্টিনা একটা এক্সেপশন, অতীতে স্পেনও তাদের প্রথম ম্যাচ হেরে ওয়ার্ল্ড কাপ জিতেছে। সো ফার্স্ট ম্যাচ হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ হবে না, বাট স্টিল আমার মনে হয় আলজেরিয়া, রিয়াদ মাহরেজ, আলজেরিয়া আমার অনেক পছন্দের প্লেয়ার এই রিয়াদ মাহরেজ। তার মতো রাইট উইঙ্গার এই বিশ্বে খুব কম এসছে আমি বলবো। বাট আগেন আর্জেন্টিনা ইজ টু ডিফিকাল্ট টু বিট। তুমি যদি দেখো আর্জেন্টিনা এই ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে ওয়ার্ম আপ গেমে তারা নেদারল্যান্ডকে কিন্তু হারিয়ে দিয়েছে আলজেরিয়া। সুতরাং একেবারে হালকা নেওয়া যাবে না। ঠিক যেমন আর্জেন্টিনা তাদের
ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে গ্রুপ টপ করে ওয়ার্ল্ড কাপের টিকিট নিশ্চিত করেছে, ঠিক তেমন এই আলজেরিয়াও কিন্তু তাদের রিজিয়নাল কোয়ালিফিকেশনে গ্রুপ টপ করে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা কিন্তু নিশ্চিত করেছে। সুতরাং একেবারে হালকা নেওয়া নয় আলজেরিয়াকে, এবং গতবার আমরা জানি সৌদি আরবে যেমন চমকে দিয়েছিল আর্জেন্টিনাকে, ঠিক সেই ক্ষমতা রাখে কিন্তু আলজেরিয়াও, কারণ এটা এখন যথেষ্ট একটা ডেভেলপড একটা নেশন, এবং প্রায় 12 বছর বাদে তারা আবার ওয়ার্ল্ড কাপে ফেরত এসছে। সুতরাং তারাও কিন্তু বেশ ক্ষুধার্ত থাকবে এবার একটা ভালো কিছু করার। এবং হেড টু হেড যদি বলেন, ইন্টারন্যাশনাল ফুটবলে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে হিস্ট্রি বুক ঘেটে, যে এই দুটো দল মুখোমুখি হয়েছে মাত্র দুবার, ইতিহাসে মাত্র দুবার। শেষবার মুখোমুখি হয়েছে প্রায় 19 বছর আগে 2007 সালে। তখন লিওনেল মেসি জাস্ট 2006 ওয়ার্ল্ড কাপের প্রথম ওয়ার্ল্ড কাপটা তিনি খেলেছেন আর্জেন্টিনার হয়ে, এবং ইন্টারেস্টিংলি 2007 সালে যে ফ্রেন্ডলিটা হয়েছিল বিটুইন আর্জেন্টিনা এন্ড আলজেরিয়া, সেই ম্যাচে আবার দুটো গোল ছিল লিওনেল মেসি। তো আশা করছি এবারও আলজেরিয়ার বিরুদ্ধে আবার হয়তো স্কোরশিটের নাম তুলে নেবেন সেই লিওনেল মেসি। অবশ্যই আগামীকাল ম্যাচ রয়েছে পর্তুগালেরও, এবং সেখানে নজর থাকবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দুই তারকা যাদের এবারে এটা ষষ্ঠ ওয়ার্ল্ড কাপ। মানে আরো একটা হিস্ট্রি বলতে গেলে, লিওনেল মেসি তার আগে আজকে অ্যাচিভ করে ফেলবে সেই হিস্ট্রিটা, এবং আগামীকাল সকালে ভোরে হিস্ট্রি অ্যাচিভ করবে লিওনেল মেসি, এবং তারপর রাতে পর্তুগাল ম্যাচে আসার আগে একটু ফ্রান্স সেনেগাল নিয়ে একটু বলে নি। ফ্রান্স সেনেগালকে নিয়ে আমার মনে হয় বলাটা দরকার, কারণ সাদিও মানে ক্লাব লেভেল ফুটবলে অনেক কিছু তিনি অ্যাচিভ করেছেন, বাট ওয়ার্ল্ড কাপে এখনো সেভাবে তিনি অ্যাচিভ করতে পারেনি। গতবারের ওয়ার্ল্ড কাপটা তিনি মিস করেছেন চোটের কারণে, সে তার থেকে আর বড় হতাশা আর হতে পারে না যে কোনো একটা প্রফেশনাল ফুটবলারের জন্য। তো এবারের ওয়ার্ল্ড কাপে সেটাই পুষিয়ে দিতে চাইবেন তিনি সেনেগালের হয়ে, যেই সেনেগাল অ্যাফকন জিতেও এখনো পর্যন্ত তারা সিকিউরড নয় সেই অ্যাফকন ট্রফিটা, কারণ এই মুহূর্তে কিন্তু কেস চলছে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস, যেটা সুইজারল্যান্ডে। এখনো কিন্তু অ্যাফকন কিন্তু নিশ্চিত নয় সেনেগালের। সুতরাং এই সবকিছু ভুলে ওয়ার্ল্ড কাপে নিজেদেরকে কিন্তু প্রমাণ করতে চাইবে। আমরা সকলেই জানি অ্যাফকনের ফাইনালে কি কি হয়েছিল। সেনেগালের মধ্যে যথেষ্ট ক্ষমতা রয়েছে, যথেষ্ট পোটেনশিয়াল রয়েছে, বাট হালকা ডাউট রয়েছে তাদের সেই সেন্টার ব্যাক কুলিবেলিকে নিয়ে, কারণ তার চোটের কারণে হালকা ধোঁয়াশা আছে প্রথম ম্যাচে, তাদের কোচ তাকে নিয়ে ঝুঁকি নেবেন কি নেবে না। তা বাদ দিয়ে বাকি দলটা কিন্তু বেশ স্ট্রং টিম, এবং ফ্রান্সকে কিন্তু বেগ দেওয়ার মতন ক্ষমতা রাখে এই সেনেগাল। ফ্রান্সের প্রথম একাদশটা একটু দেখে নেবো, তারপর আমি সোমনাথের কাছে যাবো পর্তুগাল নিয়ে। ফ্রান্সের প্রবাবল লাইন আপ যদি বলেন, দেন ডিফেন্সে উইলিয়াম সলাইবা এন্ড উপামা কেন, এছাড়া আমি আর কাউকে দেখছি না এই মুহূর্তে। রাইট ব্যাকে জুলস কুন্ডে, এবং আমার মনে হয় লেফট ব্যাকটাতে থিও হার্নান্ডেজ শুরু করবার চান্স বেশি। মাঝমাঠটা ঠিক যেমন গতবারের ওয়ার্ল্ড কাপে ছিল চুয়ামেনি এবং র্যাবিওট, এবারের ওয়ার্ল্ড কাপে আমি বা ইউরোতে বলতে পারি, ইউরোতে ঠিক যেমন ছিল চুয়ামেনি আর র্যাবিওট, এবারের ওয়ার্ল্ড কাপ আমরা সেই দেখছি মাঝমাঠটাতে। এবং নাম্বার 10 হিসেবে ডেম্বেলেকে দেখলে আমি খুব একটা অবাক হব না, ডেম্বেলে ওই রোলটাতে বেশ ভালো খেলেন লুই এনরিকের পিএসজিতে। এবং লেফট উইং এর ডিজায়ার ডুয়ে আরো আরো একটা ইয়ংস্টার এবারের ওয়ার্ল্ড কাপে, এবং রাইট উইংটাতে অবশ্যই মিকেল ওলিসে, যিনি বায়ানের হয়ে একটা অনবদ্য একটা সিজন গেছে স্যার, এবং স্ট্রাইকার হিসেবেই শুরু করবার সম্ভাবনা প্রবল কিলিয়ান এমবাপে। এটাই আমাদের ফ্রান্সের প্রথম কথা। আপনি যদি অন্য কিছু মনে হয় অবশ্যই জানান কমেন্ট সেকশনে। বাট সোমনাথ, পর্তুগাল শুরু করছে ডিয়ার কঙ্গোর বিরুদ্ধে। পর্তুগাল আমরা জানি গিফটেড মিডফিল্ড, বাট কোথাও গিয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে কিভাবে ইউটিলাইজ করবেন, এবং পর্তুগালকে এবারের ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স এটা বলাই যায়। নিঃসন্দেহে আমরা যখন স্পেনের কথা বলছিলাম ওয়ান অফ দ্য ফেভারিটস ছিল, বাট স্পেন যেভাবে আটকে গেছে, হোপফুলি পর্তুগালের সাথে সেম জিনিসটা হবে না। স্লাইটলি পর্তুগালের অ্যাডভান্টেজ আছে এই ম্যাচে। ডিআর কঙ্গো অবভিয়াসলি তারাও নিজের যোগ্যতাতেই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে, এবং খুব ইন্টারেস্টিং দেশ এই ডিআর কঙ্গো। স্পেশালি আপনাদের মনে থাকে অ্যাফকন যখন দেখেছিলেন, একটা সুপার ফ্যান ছিল ডিআর কঙ্গোয়, যিনি এই স্টেজে একটা মঞ্চে উঠে হাতটাকে তুলে দাঁড়িয়ে থাকতেন। তিনি সম্ভবত ওয়ার্ল্ড কাপেও থাকবেন তার দেশকে সমর্থন করতে। সেটা তো একটা সুন্দর কালার স্টোরি হবেই। কিন্তু পাশাপাশি পর্তুগালের উপরে যদি আমরা নজরটা বিশেষ করে রাখি, তাহলে আগেন উইথ এ গিফটেড মিডফিল্ড, ডিফেন্সও যথেষ্ট ভালো, গুড কোয়ালিটি সাইড ব্যাকস, যেটা ব্রাজিলের নেই সেটা পর্তুগালের খুব ভালো মতো আছে। এবং অবশ্যই যদি যদি উইক লিঙ্ক বলেন পর্তুগালের এই টিমে, আমার মনে হয়েছে স্ট্রাইকারে ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফর্মটা অবশ্যই বড় মঞ্চের প্লেয়ার। এই ক্রিস্টিয়ানো রোনাল্ডো আলাদা করে ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, কিন্তু হ্যাঁ তিনি আর তার যে স্বপ্ন সেটার মাঝখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো নিজেই দাঁড়িয়েছেন। কারণ ইন দ্য পাস্ট আমরা দেখেছি যে তিনি একাই হয়তো পর্তুগালের এই টিমটাকে টানতেন, কিন্তু এখন সম্পূর্ণ টিম কিন্তু আছে। এই ওয়ার্ল্ড কাপ জেতার মতো কিন্তু মাল মশলা এই টিমের মধ্যে আছে। হয়তো রোনাল্ডোর যদি ফর্ম তিনি ফিরে পান এই বিশ্বকাপে, তাহলে আমার মনে হয় অবশ্যই ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট কন্টেন্ডার্স অ্যাপার্ট ফ্রম ফ্রান্স হবে এই পর্তুগালের টিম। যদি লাইন আপটা বলে শেষ করি, তাহলে অবশ্যই আমরা যদি গোলে দেখি তাহলে ডিয়েগো কোস্টা তো থাকবেনই।
দুটো সেন্টার ব্যাকের যদি কথা বলি তাহলে অবশ্যই রুবেন ডিয়াস থাকবেন, তার পাশে ইনাসিও থাকতে পারে। ফিরে আমরা একদমই। লেফট ব্যাকে যদি কথা বলি অবশ্যই নুনো মেন্ডেস নো ডাউট। রাইট ব্যাকে জোয়াও ক্যানসেলো বার্সেলোনার হয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন এই মরশুমে। মিডফিল্ডের যদি কথা বলি দারুণ মিডফিল্ড। ভিটিনিয়া থাকবেন, তারপরে আমরা যদি বলি জোয়াও নেভেস থাকবেন এবং পাশাপাশি নাম্বার 10 এ কিন্তু থাকবেন সেই ব্রুনো ফার্নান্ডেজ। এবং রাইট উইং এর যদি কথা বলি সেখানে বার্নার্ডো সিলভা খেলতে পারে, সম্ভাবনা বেশি। লেফট উইং এর যদি কথা বলি সেখানে পেড্রো নেটো খেলতে পারে বা রাফায়েল লিও খেলতে পারে। বা আমরা স্ট্রাইকারের কথা বলি তাহলে সেখানে অবশ্যই থাকবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সো যথেষ্ট সলিড একটা লাইন আপ। অবশ্যই উইং আর এই ফ্রন্ট থ্রিতে একটু প্রবলেম হতে পারে, বাট স্টিল মিডফিল্ডে কোনো সমস্যা নেই এবং মিডফিল্ড যদি ভালো থাকে অবশ্যই আমরা দেখেছি ইন দ্য পাস্ট ম্যাচেস কিন্তু জেতা যায়। সো অবশ্যই ডিআর কঙ্গোর এগেনস্টে পর্তুগালে কিন্তু ফেভারিট, তারা হয়তো ম্যাচটা জিতেই আজকে ওয়ার্ল্ড কাপ অভিযান শুরু করবে। একেবারেই তাই। দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনাল্ডো ফাইনালি তারা মাঠে নামতে চলেছে এবং লিওনেল মেসি তার এই আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটা যদি তিনি খেলেন তাহলে তার 200তম ওয়ার্ল্ড কাপ ম্যাচ হতে চলেছে এবং উল্টো দিকে 200তম ইন্টারন্যাশনাল ম্যাচ, ইফ আই এম নট রং। উল্টো দিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তিনি অবশ্যই এই ওয়ার্ল্ড কাপে তাড়া করবেন মিরোস্লাভ ক্লোজের রেকর্ড, সেই হাইয়েস্ট গোল স্কোরার ইন ওয়ার্ল্ড কাপ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার থেকে পিছিয়ে মাত্র 5টা না 6টা গোলে। তো অবশ্যই নজর থাকবে তাদের উপর। আপনার কি মতামত, আপনার কি প্রেডিকশন পর্তুগাল এবং আর্জেন্টাইন এবং ফ্রান্স ম্যাচের অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এবং এরকম আরো অনেক শোজ এবং কন্টেন্ট ফ্রম দ্য ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য অবশ্যই চোখ রাখুন ওয়েবসাইট বাংলা পর্দা। এখানে শেষ করছি আমাদের আজকের এই শো। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী শোতে।